মেহবিনের কথায় চেয়ারম্যান দমে গেলেন, আর কিছু বললেন না, অন্যদিকে তাকিয়ে রইলেন। এমনিতেও সবাই এই দুদিনে দেখেছে তিনি এই মেয়েকে বেশ সমীহ করে চলেছে। মেহবিন আরিফা জামানের দিকে তাকিয়ে বলল, মিশু ঘুমিয়ে পড়েছে, পারলে উঠিয়ে খাবারটা খাইয়ে ওষুধ খাইয়ে দেবেন। মাথার ব্যান্ডেজটা ভিজিয়ে ফেলেছিল, আমি নতুন করে আবার করে দিয়েছি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরিফা জামানের একটু মাথা কাত করে বললেন, ঠিক আছে। মেহবিন গায়ে শালটা ভালোভাবে জড়িয়ে বের হলো। বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে। ও গিয়ে গাড়িতে বসে পড়ল। ও যেতেই সকলে প্রশ্ন করলো, উনি কে? কারণ সেদিন তেমন কেউ ওকে দেখেনি। আজকেও যখন এসেছে তখন সবাই ঘরে ছিল। এমনিতে মিশুর থেকে শুনেছে ওর বন্ধু হয়েছে। আরিফা জামান সকলকে মেহবিনের পরিচয় দিলেন। কিছু লোক মেহবিনের ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। বোরকা হিজাব পরিহিতা একটা মেয়ে, শালটা ভালোভাবে জড়িয়েছিল। গাড়িতে উঠে ফোন স্ক্রল করতেই মেহবিন দেখতে পেল বিহঙ্গিনীর কাব্য নামের আইডি থেকে মেসেজ এসেছে। তাতে লেখা, মানুষ কি অদ্ভুত, তাই না? নিজের কষ্ট না হলেও একান্ত মানুষটার দুঃখে দুঃখ বিলাস করতে ইচ্ছে হয়। শোনো বিহঙ্গিনী, প্রকৃতিও বোধ হয় চায় কাব্যের বিহঙ্গিনীর কাছে তার কাব্য পৌঁছে যাক। তাই তো এত আয়োজন আর কিছু ক্ষণিকের অপেক্ষা। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। আপনারা যদি এখন একটা কথা জিজ্ঞাসা করে আপনি কি উত্তর দিবেন? ড্রাইভারের কথায় মেহবিন গাড়ি থেকে নামতে গিয়েও আবার থেমে তার দিকে তাকিয়ে বলল, আপনার কেন মনে হলো আমি আপনার প্রশ্নের উত্তর দিব না? এমনি সবাই তো আর ড্রাইভারের প্রশ্ন উত্তর দিতে চাই না, তাই আর কি। আপনার তো ডাক্তার, তাই না? ডাক্তার, আপনি প্রশ্ন করেন না, আমার জানা থাকলে অবশ্যই দিব। ঠান্ডা জল লাগছে কি শুধু নাপা খাইলেই সাইরা যাব? ওটা জ্বরের অবস্থা বুঝে। তবে এটাকে বললো শুধু নাপা খেলেই জ্বর সেরে যায়? আর বললেন না, আমার বউরে অনেক জ্বর আইছে কতদিন ধইরা। আমি কয় ডক্টর দেখাতে, সে খালি কয় নাপা খাইলেই সাইরা যাব। আমি আবার মূর্খ মানুষ, লেখাপড়া করি নাই, ভালো জানি না। কতদিন ধরে জ্বর? এই তো সারাদিন এমনি, আবার কাশিও পড়ছে। কাল আপনার বউকে নিয়ে হাসপাতালে যাবেন, আমি দেখে ঔষধ লিখে দিব, সেগুলো খেলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা। মেহবিন এবার গাড়ি থেকে নেমে গেল। তখন ড্রাইভার আবারও বলল, গ্রামের বেশিরভাগ মানুষই খালি নাপা খাইলেই জ্বর সাইরা যায়। খালি জ্বর না, সব অসুখ হইলেই মনে হয় নাপা খাইলে সাইরা যাবে। আমরাও সাইরা যাই, কিন্তু আমার বউয়ের সারছে না। মেহবিন মুচকি হেসে পেছনে ঘুরে বলল, গ্রামের মানুষেরা ডাক্তার দেখে ভয় পায়, আর ডাক্তারের কাছে গেলেই টাকা লাগবে তাই যায় না। তারা নিজেদের ওপর টাকা খরচ করতে চায় না, সেই জন্য নাপাকে সব রোগের ঔষধ হিসেবে ব্যবহার করে। শুধু নাপা খেলে সব রোগ সারে না, হয়তো একটু আরাম পাওয়া যায় স্বল্প সময়ের জন্য। কথাটা অবশ্য আপনি সত্যিই কইছেন। কাল হাসপাতালে আইসেন। বলেই মেহবিন ফোনের টর্চ জ্বালিয়ে সামনে আগাতে লাগলো। 2 মিনিট পর বাড়ির ভেতরে গেল। সব অন্ধকার। ও গিয়ে আগে ঘরের আর বাইরের লাইট জ্বালালো। বাইরে একটা লাইট জ্বলিয়েছে যে বাল্বটা পুরো বাড়িকে আলোকিত করে রাখে। মেহবিন রান্নাঘরে গিয়ে দেখলো কিছুই নেই রান্না করা। ও রাতে রান্না করতে চেয়েছিল, কিন্তু তখন চেয়ারম্যান বাড়িতে গিয়ে সব ঘেঁটে হয়ে গেছে। তখনই বাইরে থেকে মহিলার কর্কশ আওয়াজ আসলো, নতুন মাইয়া বাড়িতে ফিরছো নি? একটু বাইর হও তো। মেহবিন রান্নাঘরের জানালা দিয়ে বাইরে উকি দিল। 2 জন মহিলা আর একজন পুরুষ গেটের বাইরে দাঁড়িয়ে আছে। হাতে টর্চ লাইট আর কিছু একটা আছে তাদের। মেহবিন দোয়া দরুদ পড়ে বাইরে বের হলো মোবাইলটা নিয়ে। ঘর থেকে বেরিয়ে বলল, আপনারা ভেতরে আসেন, গেট তো খোলাই আছে। মেহবিনের সম্মতি পেয়ে তারা ভেতরে আসলো।
মহিলা দুজন এগিয়ে এসে বলল, আমি তোমার বাড়ির সামনের রাস্তার ওই পাশে থাকি। আজ আমাগো বাড়ি দুপুরে অনুষ্ঠান আসিল। তুমি তো 2 দিন আগে আইসো, দাওয়াত দিতে মনে আসিল না, আর সারাদিন বাড়ি আসিল না। আবার সন্ধ্যাও চেয়ারম্যান সাহেব লইয়া গেলেন, তাই তোমার জন্যে খাওয়ান আনছি, খাইয়া নিও। নাকি চেয়ারম্যান বাড়ি থেকে খাইয়া আইসো? মেহবিন মুচকি হেসে বলল, হে আসলে কি দেবেন? এমা, তা কেন হইব? আমি এমনি জিগাইছি। এই লও, তোমার জন্য এই সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি। এতক্ষণ অপেক্ষা করার দরকার ছিল না, আর এখন এগুলো আনারও দরকার ছিল না। আগে বললে আমি সন্ধ্যায় এগুলো নিয়ে রাখতাম, শুধু শুধু কষ্ট করলেন। কষ্টের কি হইল? তুমি হইলা আমাগো প্রতিবেশী। প্রতিবেশীরা না দিয়া কি তাহন যায়? তুমি আমাগো বাড়ি বেড়াইতে যাইও। এখন আসি। আচ্ছা, ধন্যবাদ। ও হুনো, জি বলেন। কাল ধান সেদ্ধ করুম। তোমার দুয়ারে খুব রোদ উঠে। তোমার দুয়ারে কি ধান দিবার পারুম? যদি তোমার সমস্যা না হয়। সমস্যা নেই, দিয়েন। আমি এমনিতেও গেট খোলা রেখেই যাই। আচ্ছা, তাইলে ঠিক আছে। তাইলে যাই, একা একা থাকো। কোনো সমস্যা হইলে আমাকে ডাক দিও, আর সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সব কিছুর জন্য ধন্যবাদ। ওনারা চলে গেলেন। মেহবিন মুচকি হেসে গেট আটকে ঘরে এলো। বাইরের বারান্দার কেচি গেটে তালা ঝুলিয়ে এলো। এটা সে প্রতিদিনই করে। মেহবিন খাবারগুলো বিছানায় রেখে হাত ধুয়ে এলো। ঢাকনাটা খুলতেই দেখলো তেহারিয়ার পায়েস। মেহবিন অস্ফুট স্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, সত্যি রিজিক আল্লাহ প্রদত্ত বড় নেয়ামত। কোথায় কিভাবে কার রিজিক আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই তো আল কোরআনে বলেছেন পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সব কিছু এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। বলেই মেহবিন খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। এরপর মোবাইলে কিছু কাজ করে ঘুমিয়ে পড়ল। কোনোভাবে কি ট্রান্সফারটা আটকানো যায় না নাতি? রাতের ডিনার টেবিলে আসিয়া খাতুন মুখরকে কথাটা জিজ্ঞেস করলেন। তা শুনে মুখর বললেন, আটকানো গেলে তো আটকাতাম না দাদিজান। তোমার ছাড়া কি আর মন টিকবে ওইখানে? এহেন রসের কথা বাদ দে, যা জিগাইলাম এটার কথা কয়া। ওই যে বললাম আটকানো যাবে না। তাছাড়া আমি কি জানি ওপর থেকে যা আদেশ দেবে আমাকে তাই মানতে হবে? মাইফুস, আমি এসবের ভিতরে নাই মা। তুই তো যত নষ্টের গোড়া। পয়লাডার যদি নিজের কাছে নাই রাখতে পারোস, তাহলে কিসের কমিশনার তুই? নিজের কাছে রাখার জন্য আমি ওকে একজন পুলিশ কর্মকর্তা বানাইনি মা, দেশের সেবা করার জন্য বানিয়েছি। হয়েছে, তোর ডায়লগ বাদ দে। নিজে তো পুলিশ, পোলাডারে কেন পুলিশ বানাইতে হইবে? অন্য কিছু বানাইলে হইতো না? তোমার নাতি চেয়েছে তাই হয়েছে, এখানে আমার হাত নেই। দাদিজান, কাল সকালে আমি চলে যাব। আর তোমরা কি শুরু করলে? মা, কাকাই, কাকামণি, তোমরা কিছু বলছো না কেন? বলো তো। মুখরের কথা শুনে মুখরের মা নাদিরা খানম বললেন, আমরা কি বলবো তুই বল। এখানে একজন হোম মিনিস্টার আর একজন প্রাইম মিনিস্টার। আমরা নীরব জনগণ। জনগণের সামান্য কথা কি এই মিনিস্টাররা শুনবে? এ কথা শুনে মুখরের কাকাই আসলাম সারিয়ার বললেন, ভাবি একদম ঠিক বলেছে। হয়েছে, আর ড্রামা করতে হবে না কাকাই। তোমার সাহস কতদূর জানা আছে? এত বড় রাজনৈতিক নেতা হয়েও দাদিজান আর বাবার সামনে ভয়ে চুপ করে থাকো। এটা ভয় নাই মুখের, এটা সম্মান প্রদর্শন। আমি তাদের সম্মান করি তাই চুপ থাকি। রাজনৈতিক নেতারা আর কিছু পারুক না পারুক, জনগণের মন কথা দ্বারা কিভাবে গলাতে হয় তা ভালো করেই জানে।
এই মুখের রাজনীতি নিয়ে কিছু বলবি না। তখন মাহফুজ শাহরিয়ার বললেন, হয়েছে, এখন সবাই চুপচাপ খাও। কাল সকালে আমরা সবাই স্টেশনে ছাড়তে যাব মুখরকে ছাড়তে। খিরে নাফিয়া, তুই এত চুপচাপ কেন আজ? এমনিতে জ্বালিয়ে মারিস। ভাইয়ের এরকম কথা শুনে নাফিয়া অভিমান করে বলল। মুখর বুঝতে পারল নাফিয়ার মন খারাপ, তাই বোনের কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি বলে মন খারাপ? তা হোম মিনিস্টার কি তার পদ থেকে নেমে চোখে বসাবে? তখন মুখর মুচকি হেসে বলল, তুই গেলে না তোর ভাবি আসতে পারবে নাফি? মুখরের কথা শুনে হুট করেই পুরো পরিবেশটা থম মেরে গেল। মুখর ওর দাদিজানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক মা, কাল কিন্তু আমার ফেভারিট খাবার রান্না করবে। আর নাফি, তুই পায়েস রান্না করবি। নাফিয়া কাঁদো কাঁদো মুখ করে ওর মায়ের কাছে গেল। মুখর পরিবেশটা ভালো করার জন্য নাফিয়ার পেছন পেছন গেল, বোনের সাথে কিছুক্ষণ খুনসুটি করে ওর মন ভালো করে দিল। নাফিয়া আর মুখর 1 বছরের ছোট বড়। পড়াশোনা শেষ, আপাতত সে একটা বোরকার বিজনেস চালু করেছে। আসলাম শাহরিয়ার একজন রাজনৈতিক নেতা, সামনের নির্বাচনে এএমপি এর জন্য দাঁড়াবে। তার এক ছেলে এক মেয়ে, আলভি আর মেয়ে মারিয়া। ছেলে বিজনেস করছে আর মেয়ে কলেজে পড়ে, আর বাকি মহিলা বিন্দু হাউসওয়াইফ। আজানের ধ্বনি কানে যেতেই ঘুম থেকে ওঠার দোয়া পড়ে বিছানা ছাড়ল মেহবিন। গ্রামের একটা আজান হয় যা মনকে প্রশান্তি দিচ্ছে। শহরের মতো 4-5টা আজান মিক্সড নয়। যদিও দূরের গ্রামের আজানও কানে ভেসে এলো, তবুও ব্যাপারটা মন্দ না। ওয়াশরুম থেকে উজু করে ফজরের নামাজ আদায় করে নিল মেহবিন। সামনের বারান্দায় আসতেই দেখল সামনের বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, বোধহয় ধান সেদ্ধ করছে। আলো ফুটতে শুরু করেছে, তাই বারান্দার কেচি গেট খুলে বাইরে বের হলো সে। একটু হাঁটাহাঁটি করলো, তারপর পুরোপুরি আলো ফুটতেই ওর কানে আওয়াজ এলো মসজিদের ইমাম সাহেবের। মক্তবের ছাত্রছাত্রীরা, তোমরা অতি তাড়াতাড়ি মন্তব্যে চলে আসো। গ্রামের সম্মানিত মা ও বোনেরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠিয়ে দিন। মক্তবের ছাত্রছাত্রীরা। আজকেই প্রথম শুনল মেহবিন। হয়তো 2 দিন ইমাম সাহেব ছিলেন না, তবে এভাবে কোরআন শিক্ষার জন্য ডাকাটা ওর ভালো লাগলো। এভাবে শহরে ডাকে না। মেহবিন হেসে রান্নাঘরে চলে গেল। আপাতত নিজের এখনের জন্য রুটি, ডিম ভাজি আর আলু ভাজি করবে। দুপুরের জন্য ভাত আর মাছ রান্না করে নিয়ে যাবে। ও তাড়াতাড়ি করে রান্না শেষ করলো, তারপর গোসল করে রেডি হয়ে নিল। এদিকে কালকের মহিলারা ধান দিয়ে ফেলেছে। মেহবিন এক পলক দেখল, এগুলো তার কাছে নতুন। সে বের হলো, তারপর শুধু ঘরে তালা মারলো, বারান্দাটা এমনি আটকে দিল। আজ আর কেচি গেটে তালা দিল না। তারপর মহিলাদের কাছে গিয়ে বলল, বারান্দায় টুল রাখা আছে 2টো, আপনারা ওখানে গিয়ে জিরিয়ে নিয়েন। আজ খোলাই রাখলাম বারান্দা। তুমি আমাদের জন্য বারান্দা খোলা রাখছো কেন? আপনাদের একটু স্বস্তির জন্য। যদি কেউ গড়ের তন কিছু লইয়া যায় তাইলে কি করবা? কিছুই না, শুধু পুলিশ ডাকবো। এ কথা শুনে মহিলা দুটো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, যা দেখে মেহবিন হেসে বলল, আরে চিন্তার কোনো কারণ নেই, এই ঘরে রাখার মতো কিছুই নেই। ঘরে তালা মেরেছি, শুধু বারান্দাটা খোলা। তাছাড়া আপনারা 2 জন আছেন তো পাহারা দেবেন আপনাদের ধানের সাথে। তবে আমি আসার আগে আপনাদের কাজ হয়ে গেলে চলে যাবেন, সমস্যা নেই। আসছি, আল্লাহ হাফেজ। বলেই মেহবিন চলে গেল। মহিলা দুটো ওর দিকে তাকিয়েই রইল, হয়তো বোঝার চেষ্টা করলো মেয়েটা কেমন। মেহবিন রাস্তা যেতেই দেখলো আবুল দাঁড়িয়ে আছে। তা দেখে মেহবিন বলল, আবুল ভাই আপনি? না, আজ কেউ আসিল না। ও আচ্ছা, চলেন তাহলে। তবে হ্যাঁ, এই সময় আমার একার জন্য আপনি আবার অন্যদের রিকশায় নেবেন না। এমনটা করবেন না, এতে কিন্তু আমার খারাপ লাগবে। আরে না, আজ কেউ আসিল না দেখা নিতে আইছি তোমার। বিশ্বাস করে নিলাম আজ। আমি কিন্তু সত্য কইলাম। আচ্ছা, আমিও বিশ্বাস করছি।
সকালে হাসপাতালে যেতেই মেহবিন দেখলো কালকের চেয়ারম্যান বাড়ির ড্রাইভার তার বউকে নিয়ে এসেছেন। মেহবিন চেক আপ করে ওষুধ লিখে দিল আর বলল ঠিক হয়ে যাবে। কয়েকদিন ধরে ঠান্ডা লাগার কারণে সর্দি বুকে বসে গেছে, তাই এমনটা হয়েছে। দুপুরের খাবার খাওয়ার পর একটা রোগীর খুব সিরিয়াস অবস্থা হয়ে গেল, কিন্তু কাল আর আজ সকালেও ভালো দেখে গিয়েছিল, কিন্তু হুট করে এমনটা হওয়ার কারণ খুঁজে পেল না মেহবিন। ও তাড়াতাড়ি করে সেই রোগীর কেবিনে গেল। মেহবিনের সাথে একজন সিনিয়র ডক্টরও গেল। পেশেন্টকে দেখে সিনিয়র ডাক্তার বললেন, রোগীর তো খুব সিরিয়াস কন্ডিশন, ওনাকে এখানে রাখা ঠিক হবে না, আপনি বরঞ্চ ঢাকার এসএস হাসপাতালে নিয়ে যান। তখন মেহবিন বলল, ওখানে কেন যাবে? এখানেই তো ওনাকে সুস্থ করা সম্ভব। এখন না হয় অবস্থা একটু ক্রিটিক্যাল। আপনি বুঝতে পারছেন না ডক্টর মেহবিন, এখন এখানে রাখাটা ঠিক হবে না। কখন কি হয় সম্পূর্ণ দায়ী আমাদের পড়বে। তাছাড়া এস হাসপাতালে ভালো হাসপাতাল, ওখানে গেলে উনি সুস্থ হয়ে যাবেন। ওনার যে অবস্থা ওখানে গেলে ঠিক হয়ে যাবে এর গ্যারান্টি কি? তাছাড়া দায় এড়ানোর জন্য আমরা কেন অন্য হসপিটালে যেতে বলবো? এখন তো ওনার জন্য ট্রাভেল করা বেশ রিস্কি। ডক্টর মেহবিন, আমি আপনার সিনিয়র, আমি নিশ্চয়ই আপনার থেকে এই সম্পর্কে ভালো জানি। আমি যেহেতু বলেছি নিশ্চয়ই পেশেন্টের ভালোর জন্যই বলেছি। কিন্তু স্যার, ওনাকে এখানে রেখে সুস্থ করা সম্ভব, শুধু একটা ইঞ্জেকশন লাগবে। আমি ওটা আনতে পাঠিয়েছি। ইঞ্জেকশনটা দেওয়ার 5 মিনিট পরেই ওনার সব নর্মাল হয়ে যাবে। আমি আপনার সিনিয়র, কই আপনি তো আমায় বলেননি। আমি ভেবেছিলাম আমার বলার প্রয়োজন হবে না। আপনি সিনিয়র, আপনি নিশ্চয়ই বলবেন ওটা আনার কথা। কিন্তু আপনার মাথায় তো এটাই ঘুরছে কিভাবে ওনাকে এসএস হসপিটালে শিফট করা যায়। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। মোটেই না, আমি শুধু সত্যি বলছি। দেখি সরুন, ইঞ্জেকশন এসে গেছে। বলেই মেহবিন ওয়ার্ড বয়ের থেকে ওষুধটা নিয়ে সিরিঞ্জে ঢুকালো। ইঞ্জেকশনটা পুশ করবে এমন সময় সিনিয়র ডক্টর বাবুল বলে উঠল, আমি আপনার সিনিয়র, আপনি আমাকে না জানিয়ে পেশেন্টকে কোনো ইঞ্জেকশন দিতে পারেন না। আমি কোনো প্র্যাকটিসিং ডক্টর নই স্যার, আমি একজন ডক্টর। আমি নিশ্চয়ই জানি কোন ঔষধে কীরকম প্রতিক্রিয়া হতে পারে। তাছাড়া আপনার সাথে কথা বলে আমার সময় নষ্ট ছাড়া আর কিছু হচ্ছে না। বলেই মেহবিন ইঞ্জেকশন পুশ করে দিল। ডক্টর বাবুল রেগে মুখ শক্ত করে রইল। 5 মিনিট পরেই লোকটার কন্ডিশন স্বাভাবিক হয়ে গেল, মানে অসুস্থ অবস্থায় যতটুকু হওয়া আর কি। তা দেখে মেহবিন বলল, দেখুন মিস্টার সিনিয়র ডাক্তার বাবুল, সব ঠিক আছে। এমনি তো আর ডাক্তার হইনি। বাই দ্য ওয়ে, এসএস হসপিটাল কি আপনার বা আপনার কোনো আত্মীয়ের নাকি? বারবার বলেছিলেন সেই হসপিটালে নিতে। শুনুন, একটা কথা মনে রাখবেন, যে হসপিটালে আছেন সেটাকে সম্মান করতে শিখুন। নিজের কাজের জায়গাকে একদম নিজের করে নিন। এখানে এসেছে মানে আপনাদের ওপরে ভরসা করে এসেছে। নিজের সর্বোচ্চটা দিন। যখন আপনার হাতের একদম বাইরে তখন হসপিটাল রেকমেন্ড করুন। আগেই হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। ডক্টর বাবুল শক্ত মুখে বলল, তোমায় আমি দেখে নিব, তুমি আমাকে অপমান করেছো। আমি তো দাঁড়িয়েই আছি, দেখেন। তবে হ্যাঁ, দৃষ্টি সংযত করে, না হলে কিন্তু চোখের জিনা হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি যদি অপমান বোধ করেন তাহলে আমার কি? বলেই মেহবিন বেরিয়ে আসলো। কার সাথে কীরকম ব্যবহার করা উচিত সেটা সে ভালো করেই জানে। বিকেলে মেহবিন সিসিটিভি ক্যামেরার রুমে গেল। তার সন্দেহ হচ্ছে কিছু তো ঘটেছে। দুপুরে তার জন্য প্রায় সুস্থ হওয়া পেশেন্টের এরকম অবস্থা হলো, কিন্তু ওখানে গিয়ে দেখলো তাকে দেখানো যাবে না। এই হাসপাতালের এমডি এর পারমিশন ছাড়া আর কাউকে সিসি ফুটেজ দেখানো নিষেধ। এটা দেখে মেহবিনের মনে সন্দেহ আরও গাঢ় হলো। তবে ও লোকটাকে বুঝতে দেয়নি কিসের জন্য এসেছে, শুধু বলেছে একটা পেশেন্ট হাঁটতে বেরিয়েছে, 5 মিনিট আগে কোথায় ছিল সেটা দেখে নিতে। সে বলেছে এখন কোথায় আছে সেটা দেখিয়ে দেবে, কিন্তু আগের ফুটেজ পারমিশন ছাড়া দেখাবে না। মেহবিন ঝামেলা না করেই আচ্ছা ঠিক আছে বলে বেরিয়ে আসলো। বিকেলে 5টায় মেহবিনের ডিউটি শেষ হলেই ও বাইরে বেরিয়ে বাড়ির পাকা রাস্তা উঠতেই দেখলো দুজন ব্যক্তি ফুল আর চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা দেখে মেহবিনের মুখে হাসি ফুটে উঠল।
তাদের মধ্যে একজন প্রথমে সামনে এসে বলল,